ভাগ্য ভালো থাকলে 100 পেয়ে যাবি। প্রচুর ছেলে মেয়েকে পাইয়েছি। এই প্রত্যেকটা টেকনিক কিন্তু আমার নিজে বানানো, এমন একটা প্রসেসে শেখাতে চাই যেখানে তারা জিনিসটাকে ফিল করতে পারবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট প্রিপারেশন করানো হচ্ছে। কিছুদিন পরে তোদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে কিন্তু আমাদের স্পেশাল সাজেশন ইউটিউব চ্যানেলে এসে গেছে। অলরেডি দুখানা সেট চলে এসেছে, প্রচুর ছেলে মেয়ে দেখেও ফেলেছিস। যারা দেখিসনি, যারা চ্যানেলে নতুন, এক্ষুনি গিয়ে দেখে নে। যারা নতুন এসেছিস তাদেরকে একটাই কথা বলবো, যখন ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা দিয়ে বেরোবি অন্তত একটা কথা বলতে হবে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। চল আজকে আর বেশি বাড়তি কথা নয়, তোরা প্রত্যেকে জানিস যে আমাদের টেস্টের জন্য স্পেশাল সাজেশন দিতে গিয়ে, এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এর সেটগুলো করাতে গিয়ে এইটাকে তো ভুলেই গেছিলাম। আরে কুইক রিক্যাপ সিরিজটা একটা জেম রে, জেম। কত ছেলে মেয়ে ধর অনেক আগে অনেক জিনিস পড়ে ফেলেছিস, 30 মিনিটের ভেতরে সেই সমস্ত কনসেপ্টকে তোকে রিক্যাপ করিয়ে দেওয়ার জন্য এই সিরিজটা অ্যাডভেঞ্চার একাডেমি শুরু করেছে। এটা অ্যাডভেঞ্চার একাডেমির ট্রেডমার্ক সিরিজ। এই সিরিজ আগে ইউটিউবে কোনোদিন হয়নি, আমি নিয়ে এসেছি তোদের জন্য। চল শুরু করি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এইটা কুইক রিক্যাপ সিরিজের লেকচার নাম্বার 4। এর আগে 3খানা লেকচার হয়েছে, গ্যাসের আচরণ হয়েছে, আয়নীয় সমযোজী বন্ধন হয়েছে, পরমাণু নিউক্লিয়াস হয়েছে। গিয়ে এক্ষুনি দেখে নে, নিচে সব কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথমেই শেখাবো একটা বেসিক কনসেপ্ট। দেখ, আমরা যদি নিজেদের জায়গাতে একদম ফিক্স থাকি, আমরা যদি জীবনে অনেক কঠিন থাকতে পারি, তখন আমাদেরকে কেউ ভাঙতে পারে না। কিন্তু যদি আমরা অন্যের কথায় গলে যাই কিংবা আমরা যদি জলে মিশে যাই, তাহলে আমাদেরকে কিন্তু যে সে ভেঙে দিতে পারে। কেন বললাম কথাটা জানিস? তার কারণ এই NaCl এর কথা তুই চিন্তা কর। যখন NaClটা কঠিন অবস্থাতে থাকে তখন কিন্তু সেটা কোনো রকম ভাবে তড়িৎ পরিবহন করে না। কিন্তু NaClটা যখন গলিত অবস্থায় থাকে বা NaClটা যখন জলে দ্রবীভূত অবস্থায় থাকে তখন কিন্তু সেগুলো তড়িৎ পরিবহন করে। তার কারণটা কি তোরা প্রত্যেকেই জানিস, কঠিন NaCl এর মধ্যে কোনো রকম আয়নের অস্তিত্ব থাকে না। যদি আয়নই না থাকে তাহলে তড়িৎ পরিবহনটা হবে কি করে? কিন্তু গলিত আর জলীয় দ্রবণে যখন তুই দেখতে পাস NaCl কে, তখন সেটা অলরেডি বিয়োজিত অবস্থায় অবস্থান করে, মানে সেখানে কিন্তু ভাই আয়ন অবস্থিত। NaCl ভেঙে গেছে, সেই কারণে আয়নের উপস্থিতির জন্য সেগুলো তড়িৎ পরিবহনে সক্ষম। এইবার একটা কথা মন দিয়ে শোন, এই যে আয়নগুলো তৈরি হচ্ছে এর মধ্যে পজিটিভ আয়নটাকে বলা হয় ক্যাট আয়ন আর নেগেটিভ আয়নটাকে বলা হয় অ্যানায়ন। তোরা প্রত্যেকেই হয়তো শুনেছিস যে আমাদেরকে মেনলি এখান থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমি জানি এই চ্যাপ্টারটা তোরা সবাই পড়ে ফেলেছিস, কারণ দুদিন পরে টেস্ট পরীক্ষা। ভাই দুদিন বলবো না, চাপে পড়ে যাবি, কিছুদিন পরে টেস্ট পরীক্ষা। সুতরাং এখন তোকে আমি খুব ডিটেলে করাচ্ছি না, এটা আমাদের কুইক রিক্যাপ, পুরোটাকে ঝট করে করিয়ে দেওয়া 30 মিনিটের ভেতরে। ব্যাপারটা মন দিয়ে শোন। এই তড়িৎ বিশ্লেষণ বিষয়টা কি অ্যাকচুয়ালি, এখানে তুই দেখতে পাচ্ছিস এরকম একটা পাত্র নেওয়া হয়, সেই পাত্রটাকে ভোল্টামিটার বলা হয়। পাত্রটার মধ্যে তুই দেখতে পাচ্ছিস দুখানা তড়িৎদ্বারকে ঢুকিয়ে দেওয়া আছে। একটা তড়িৎদ্বার হয় অ্যানোড আর একটা তড়িৎদ্বার হয় ক্যাথোড। আমি তোকে একবারে বলবো না মুখস্থ করতে, তুই আমার কথাগুলোকে জাস্ট মন দিয়ে শুনবি তাহলেই হবে। দেখ, এই যে ভোল্টামিটারটার ভেতরে একটা দ্রবণ নেওয়া হয়েছে, সেই দ্রবণটা কি জানিস? ধর আজকে আমি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ মানে কি? মানে তড়িৎ পাঠিয়ে NaCl কে ভাঙা, NaCl কে বিশ্লেষণ করা, করে আয়ন তৈরি করে দুটোকে সেপারেট করে দেওয়া। সব শিখবো আমরা, তুই খেয়াল করে দেখ। এই ধর NaClটা রয়েছে, এটাকে তো কঠিন অবস্থায় নিলে হবে না, কারণ কঠিন অবস্থায় তো এটা আয়ন তৈরি করে না। তাহলে হয় আমাকে এর গলিত অবস্থা নিতে হবে, না হয় আমাকে এর জলীয় অবস্থা নিতে হবে। তাহলে যে কোনো জিনিস যেটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, আমাদেরকে তার গলিত অথবা জলে দ্রবীভূত কোনো একটা দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা আমাদের ফিল্ডিং সেট করে নিয়েছি। ভাই কি কি করেছি? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়ে নিয়েছি, ভোল্টামিটারের ভেতরে ক্যাথোড অ্যানোডকে প্রবেশ করিয়ে দিয়েছি এবং বাইরে থেকে একটা ব্যাটারির মাধ্যমে কানেকশন রেডি করে দিয়েছি। এবার ব্যাটারির মাধ্যমে তড়িৎ আসবে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে থাকা আয়নগুলোকে তারা সেপারেট করবে। আলটিমেটলি NaClটা সোডিয়াম আর ক্লোরিন গ্যাসে ভেঙে গেল।
কার প্রভাবে ভাঙলো? তড়িতের প্রভাবে ভাঙলো, সেই জন্যই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এবার প্রশ্নটা হচ্ছে কি করে ভাঙে, আর এই যে জিনিসগুলি কি করে বা আমরা বুঝবো কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড? তুই আমাকে একটা কথা বল ভাই, তোরা দুটো জিনিস পেয়েছিলি তো, একটার নাম হচ্ছে ক্যাটায়ন, আরেকটার নাম হচ্ছে অ্যানায়ন। খুব মন দিয়ে এবার আমার কথাগুলো শুনবি, জাস্ট শুনবি, তোর মুখস্থ হয়ে যাবে, তোর মনে থাকবে। এই যে ক্যাটায়ন আছে, বল কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড, তার মানে ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, ব্যাস, সব থেকে সোজা এক্সপ্লেনেশন। বল এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড, তার মানে দাদা অ্যানায়ন যায় অ্যানোডের দিকে, রাইট? আমি বললাম একদম। দাদা ক্যাটায়নের চার্জ কি? ক্যাটায়ন হচ্ছে ধরো Na+, তার মানে ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ। দাদা ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাচ্ছে, পজিটিভ কার দিকে যায় রে? নেগেটিভের দিকে যায়। তাহলে ক্যাটায়ন যদি পজিটিভ হয় তো ক্যাথোড অবশ্যই নেগেটিভ তড়িৎদ্বার হবে। বল অ্যানায়ন, অ্যানায়ন মানে যে নিজে নেগেটিভ, এই Cl- গুলো অ্যানায়ন, এই অ্যানায়নটা যাচ্ছে অ্যানোডের দিকে, তার মানে অ্যানোড আর বলতে বাকি নেই, অ্যানোড নিজে পজিটিভ। তার মানে আমাদেরকে যদি বলে ক্যাথোডটা কি, তাহলে আমরা কি বলবো? নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয় আর পজিটিভ তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। মানে আমি এখান থেকে এইবার বুঝতে পেরে গেছি যে এই যে আমার ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত রয়েছে সে তো নিজেও পজিটিভ হবে, সেই জন্য কি আমি দেখ অ্যানোড তড়িৎদ্বার নাম দিয়েছি, কারণ তুই এক্ষুনি শিখলি অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, অ্যানায়ন নেগেটিভ বলে অ্যানোড পজিটিভ। দেখ ব্যাটারির ঋণাত্মক তড়িৎদ্বার, যে ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে অ্যাটাচ সে তো নিজেও ঋণাত্মক, তুই তো এক্ষুনি শিখলি ক্যাটায়ন আর কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড, মানে ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, ক্যাটায়ন পজিটিভ তো ক্যাথোড হবে নেগেটিভ, এই জন্য নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলে, এই জন্য পজিটিভ তড়িৎদ্বারকে অ্যানোড বলে। বল ক্লিয়ার? এই প্রত্যেকটা টেকনিক কিন্তু আমার নিজে বানানো, এবং এইভাবেই আমি স্টুডেন্টদেরকে এমন একটা প্রসেসে শেখাতে চাই যেখানে তারা জিনিসটাকে ফিল করতে পারবে। ওই ঝেড়ে রাট্টাফিকেশন আমার পছন্দ নয় ভাই। এবার চল, এবার একটু মন দিয়ে শুনি, আরো একটুখানি গল্প আছে তোদের সাথে। দেখ আমি কোনোদিন গাছের পাতা সবুজ করতে বলবো না, এই সেখান থেকে একটা প্রশ্ন আসে যে কোন তড়িৎদ্বারটার মধ্যে জারণ ঘটে কোনটায় বিজারণ ঘটে, বুঝবো কি করে দাদা? খেয়াল করে দেখ, আজকে ধর আমি তোকে বললাম তোর এই যে অ্যানায়ন রয়েছে, অ্যানায়ন কোন দিকে যায়? এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড। তুই আমাকে একটা কথা বলবি, অ্যানায়ন মানে ধর Cl-, মাইনাস মানে তার কাছে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে বলেই তো মাথার উপরে মাইনাস, তার মানে ও ইলেকট্রনের বোঝাটাকে নামাতে চাইছে, ও ইলেকট্রনটা ছাড়তে চাইছে। তাহলে অ্যানায়ন অ্যানোডের মধ্যে গিয়ে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, আর ইলেকট্রন ত্যাগ করা মানে কি বিক্রিয়া রে? বহুবার শিখিয়েছি, জারণ বিক্রিয়া। তার মানে অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে কি বিক্রিয়া ঘটতে চলেছে? জারণ বিক্রিয়া ঘটতে চলেছে। এইবার শোন, এই যে ক্যাটায়ন রয়েছে, ক্যাটায়ন মানে তো যে পজিটিভ, দাদা কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড, তার মানে ক্যাটায়ন কার দিকে যায়? ক্যাথোডের দিকে। ক্যাটায়ন ক্যাথোডে কি করতে যাবে রে? ক্যাটায়ন মানে তার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এই জন্যই তো মাথার উপরে পজিটিভ বসেছে। তাহলে ও যদি ক্যাথোডের দিকে যায়, ওর উদ্দেশ্য কি থাকবে? যে আমার কাছে যেটা নেই আমি যেন সেটা পাই। তার মানে ওর উদ্দেশ্য হচ্ছে ক্যাথোডের মধ্যে কি ইলেকট্রন নেওয়া। ইলেকট্রন নেওয়ার প্রসেসকে কি বলে? বিজারণ প্রসেস বলে। এই জন্য ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে। গল্প শেষ। এইবার আমাদেরকে কয়েকটা তড়িৎ বিশ্লেষণের প্রসেস পড়তে হবে। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গলিত NaCl। তুই আজকে চিন্তা করে দেখ, গলিত NaCl এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ NaCl লিকুইড, তুই চিন্তা করতো NaCl লিকুইড মানে Na+ লিকুইড আর Cl- লিকুইড, কারণ তোরা প্রত্যেকেই শিখে গেছিস গলিত দ্রবণ মানে ওখানে ভেঙে আয়ন হবে। এবার বল ক্যাটায়ন, কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড, তার মানে এই ক্যাটায়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তো ক্যাথোডের বিক্রিয়া লেখ, Na+ ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে তার উদ্দেশ্য কি হবে? ইলেকট্রন নেওয়া, মানে বিজারণ বিক্রিয়া করা। কটা ইলেকট্রনের ঘাটতি? একটা, তাহলে একটা ইলেকট্রন নেবে, নিয়ে কি হয়ে গেল দেখ, সোডিয়াম ধাতুতে কনভার্ট হয়ে গেল।
বল অ্যানোডের বিক্রিয়া কি হবে? অ্যানোডের মধ্যে যাবে কে? F ফর অ্যানায়ন, F ফর অ্যানোড, Cl মাইনাস গেল, ইলেকট্রন বেশি তো ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়বে মানে জারণ ঘটবে, হয়ে গেল কি বল ক্লোরিন। একটা ক্লোরিন হতে পারে না আরেকটা ক্লোরিনের সঙ্গে জুড়ে Cl2 গ্যাস তৈরি করবে, গল্প শেষ। দেখ তড়িতের প্রভাবে একটা গোটা NaCl সোডিয়াম আর ক্লোরিনে ভেঙে চলে গেল, এটাকে তো তড়িৎ বিশ্লেষণ বলে। এইবার এটা গেল গলিত NaCl এর গল্প। যদি গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করা যায় তাহলে ক্যাথোডে সোডিয়াম ধাতু আর অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়। তোকে যদি আমি এখন জিজ্ঞাসা করি জলীয় NaCl এর ক্ষেত্রে কি কেস হয়, দেখ যখন ভাই জলীয় NaCl এর আমি কথা বলছি, এই জলীয় NaCl একটু বিচিত্র। তার কারণটা কি জানিস? জলীয় NaCl এর মধ্যে কেবলমাত্র Na+, কেবলমাত্র Cl- আয়ন থাকে না, জলটাও তো বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন চলে আসবে। জানিস সমস্যাটা কোথায় হয়ে গেল? সমস্যাটা এখানেই হলো যেখানে এখন দুখানা ক্যাটায়ন চলে এসছে। এবার রেসার্চি শুরু হয়ে গেছে যে কোন ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে। তোরা হয়তো প্রত্যেকেই ধাতুবিদ্যা যে তোদেরকে পড়িয়েছি, ধাতুবিদ্যার ওয়ান শট দিয়েছি, কুইক রিক্যাপ দিয়েছি, সেখানে তোদেরকে আমি শিখিয়েছি একটা শ্রেণী আছে যেটাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সোডিয়াম ওপরে, হাইড্রোজেন এইরকম মাঝামাঝি জায়গায়, আর হাইড্রোজেনের নিচে দেখ কপার। দেখ তুই খেয়াল করে দেখ, আমি তোদেরকে বলেছিলাম যে আমরা যত ওপরের দিকে যাব তত ইগো বাড়বে, তত তড়িৎ ধনাত্মকতা বাড়বে, তত ইলেকট্রো পজিটিভিটি বাড়বে। তাহলে বল কে বেশি তড়িৎ ধনাত্মক? সোডিয়াম। তাহলে কার ধাতব ধর্ম বেশি? কে পজিটিভ হয়ে থাকতে চায় বেশি? সোডিয়াম। এবার তুই আমাকে একটা কথা বল, দুজনের মধ্যে খেলা Na+ এবং H+, এটা আগেও বুঝিয়েছি, জাস্ট একটু ছোট্ট করে বলছি, যারা এটা জানিস না ধাতুবিদ্যাটা গিয়ে দেখে নে আমার। এইবার খেয়াল কর, সোডিয়াম প্লাস তো বেশি ইলেকট্রো পজিটিভ, যত উপরে উঠবো তত টাকা বাড়ে, ইগো বাড়ে। সোডিয়াম প্লাসের ইগো অনেক বেশি। ও H+ কে বলছে হ্যাঁ রে নিজ ছোট H+, তোর ইলেকট্রো পজিটিভিটি আমার থেকে অনেক কম, তুই অনেক কম তড়িৎ ধনাত্মক, তাহলে তুই যাবি। আমার ইলেকট্রো পজিটিভিটি এত বেশি, আমি কেন যেতে যাব ক্যাথোডের দিকে? কেন গিয়ে আমার ইলেকট্রো পজিটিভিটিটাকে নষ্ট করতে যাব? তোর ইলেকট্রো পজিটিভিটি কম, তোর টাকা কম, তুই যা, আমি আমার মতো রাজার হালে বহাল থাকবো। এই জন্য এখান থেকে যেতে বাধ্য হবে H+। H+ যদি যায় তাহলে ক্যাথোডের মধ্যে সোডিয়াম ধাতু তুই পাবি না রে, তুই কি পাবি? হাইড্রোজেন গ্যাস পাবি, গ্যাস। এইটাই মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন দেয় যে জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। গল্প শেষ হয়ে গেল। মোটামুটি রেকর্ডটা হচ্ছে কিনা আমি জাস্ট একটুখানি চেক করে নেব, একদম প্রপার রেকর্ড হচ্ছে। দেখ এই যে জিনিসগুলো তোদেরকে করাচ্ছি প্রপারলি করে নে। এবং তোকে এইটুকু বলতে পারি যে আমার চ্যানেলের মধ্যে যা আসছে তুই যদি পারফেক্টলি প্রত্যেকটা জিনিস করে নিতে পারিস, যা যা তোদেরকে ওই রোড ম্যাপ ভিডিওটার মধ্যে আমি বলেছি, তুই বিরাট নাম্বার টেস্টেও স্কোর করবি। মাধ্যমিকে তো আমরা এমনি 95 এর গোল্ডেন বেল্ট পেরোনোর জন্য প্রিপারেশন করাচ্ছি, ভাগ্য ভালো থাকলে 100 পেয়ে যাবি। প্রচুর ছেলে মেয়েকে পাইয়েছি 95 আপ 100, এই 95 থেকে 100 গোল্ডেন বেল্টটায় পৌঁছে দেবে তোকে অ্যাডভেঞ্চার একাডেমি। আমি তোকে কথা দিচ্ছি, তোকে যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না, শুধু জাস্ট মন দিয়ে পড়তে থাক। বহু টেস্ট পরীক্ষা তোরা দিচ্ছিস, বহু মক টেস্ট গুলো হচ্ছে, ছেলেমেয়েরা এক এক করে রেজাল্ট পাঠাচ্ছে, এক এক করে সব পাঠাচ্ছে তাদের ফিডব্যাক গুলো, যা করিয়েছো তার বাইরে কিচ্ছু নেই, সব ওই প্রশ্নগুলোর মধ্যে MCQ VSQ সব কমন। আর এটা হবে 95 আপ করতেই হবে। যারা যারা ধামাকা ব্যাচে আছিস 95 আপ না করলে মুখ দেখাবি না আমাকে তোরা। এবার একটুখানি মন দিয়ে শোন, আর ইউটিউবের মধ্যে যা দেওয়া হচ্ছে প্রপারলি করতে থাক, তোদেরকেও পাওয়া করে আমি আছি, সবার জন্য আছি, তুই দেখ। এবার নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণ, খুব মন দিয়ে শুনবি, কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলবো। এই যে জলের তড়িৎ বিশ্লেষণটায় যে ভোল্টামিটারটা ইউজ হয়, সেই ভোল্টামিটারটার একটা বিশেষ নাম আছে, নামটা হচ্ছে হফম্যান ভোল্টামিটার। খেয়াল করবি এখানে যে ক্যাথোড অ্যানোড গুলো ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে প্ল্যাটিনাম দিয়ে তৈরি,
প্ল্যাটিনামের ক্যাথোড, প্ল্যাটিনামের অ্যানোড, ঠিক আছে, মানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার সোজা কথায় বলতে গেলে। এবার তোকে একটুখানি বিষয়টা বলি, এই যে জল আছে এটা তো একটা সমযোজী পদার্থ রে ভাই, সমযোজী পদার্থ তো অত বেশি বিয়োজিত হয় না, তাহলে সমযোজী পদার্থকে বিয়োজিত করতে হলে এর মধ্যে বাইরে থেকে একটা তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করতে হয়, সেই জন্য এখানে H2SO4 কে অ্যাড করে দিতে হয় ভাই। H2SO4 অ্যাড করার পরেই জলটা একটু বেশি বেশি করে বিয়োজিত হতে শুরু করে, কারণ আমাদের তো আয়নের প্রয়োজন, যত বেশি আয়ন তত ভালো তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে যেই মাত্র H2SO4 আমি অ্যাড করব, H2O প্রচুর পরিমাণে বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন তৈরি করে, যার ফলে জলের তড়িৎ বিশ্লেষণটা সহজে হয়। এইবার একটা কথা তোকে আমি এখান থেকে বলতে চাই, তাহলে তুই বল কি কি আয়ন উৎপন্ন হয়েছে, H+ আর OH-। তুই বল ক্যাথোডের দিকে কোন আয়ন যাবে? ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়ন। কিন্তু একটা শুধু ছোট্ট ট্রিক মনে রাখ, আমি তোকে একটা বিশেষ কারণের জন্য এই ট্রিকটা শেখাবো। এখানে একটা H+ না নিয়ে তুই 4টে H+ নে, আর এই যে অ্যানোডের মধ্যে তো যাচ্ছে, এখানে তুই একটা OH- না নিয়ে 4টে OH- নে। কেন নেব, কি জন্য নেব, সব তোকে শিখিয়ে দিচ্ছি, খেয়াল কর। বল যদি একটা H+ থাকতো, ক্যাথোডের মধ্যে কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়, বিজারণ হয়, কারণ পজিটিভ চার্জ যাচ্ছে। বল যদি একটা H+ যেত, তাহলে সে কটা ইলেকট্রন গ্রহণ করতো? একটা ইলেকট্রন গ্রহণ করতো, কিন্তু গেছে কটা? 4টে। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করবে? 4টে গ্রহণ করবে। এবার তুই আমাকে একটা কথা বল, 4টে H+ যদি 4টে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে প্রত্যেকটা H+ এর পজিটিভ চার্জ গুলো বেরিয়ে 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 বা নষ্ট হয়ে হয়ে 4খানা হাইড্রোজেন তৈরি হবে। 4খানা হাইড্রোজেনকে আমরা এরকম ভাবে লিখতে পারি তো, এই একটা H2, এই একটা H2, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে উৎপন্ন হয় 2H2, 4টে হাইড্রোজেন, গল্প শেষ। তার মানে ক্যাথোডে উৎপন্ন যে গ্যাসটা তার নাম হচ্ছে হাইড্রোজেন। এবার অ্যানোডের কথা বলি, 4OH- আছে, তুই আমায় বল OH- মানে সে ইলেকট্রন ছাড়তে চাইবে, মানে জারণ করতে চাইবে। একটা OH- থাকলে একটা ইলেকট্রন ছাড়তো, 4টে আছে বলে 4টে ইলেকট্রন ছাড়বে। এবার আমাকে একটা কথা বল, 4টে OH- যদি 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 4খানা OH তৈরি হবে, OH 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 OH। এইবার আমাকে একটা কথা ভালো করে মন দিয়ে বল ভাই, দেখ আমি দুটো অক্সিজেনকে কনসিডার করছি, করে আমি O2 করে বার করে দিচ্ছি। বল কতগুলো হাইড্রোজেন পড়ে আছে? একটা, দুটো, তিনটে, 4টে। বল কতগুলো অক্সিজেন পড়ে আছে? একটা, দুটো। দেখ তো আমি লিখতে পারি 2 অণু জল, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2 অণু জল লিখতে পারি। সেই জন্য এই 4টে OH- দিয়ে তৈরি হলো একটা অক্সিজেন আর 2 অণু জল, ক্লিয়ার? O2 প্লাস 2H2O। এবার তুই বলবি দাদা তুমি 4টে 4টে করে কেন নিয়েছিলে? তার কারণটা হচ্ছে এই পুরো প্রসেসটাতে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন অক্সিজেনের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। দেখ তো খেয়াল করে, সামনে 2 সামনে 1, তাহলে আয়তনের অনুপাত 2:1। তোদের জন্য প্রশ্ন, ভরের অনুপাতটা কত হয়? প্রত্যেকে কমেন্ট করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এগুলোকে শনাক্ত করার উপায় সবাই জানিস, একটা জ্বলন্ত পাটকাঠি ধরতে হয় ক্যাথোডের ওপরে, পাটকাঠিটা নিভে গিয়ে নীল শিখায় জ্বলতে থাকে, তাহলে হাইড্রোজেন বোঝা যায়। আবার এখানে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস ধরতে হয়, তাহলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে সেখান থেকে বোঝা যায় যেটা অক্সিজেন আছে। এছাড়াও আরেকটা অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, সেগুলো আমার কোনো আপত্তি নেই, তোরা সব রকমের পদ্ধতিতেই করতে পারিস, যে যেখানে যেরকম শিখেছিস সেরকম অবশ্যই লিখতে পারিস, কোনো ব্যাপার না, হয়েছে? আচ্ছা, এইবার একটা কথা বলি, নেক্সট যে জিনিসটা তোদেরকে পড়তে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট তোদের জন্য, সেটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এটা একটুখানি আলাদা, জানিস তো? এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের আগে তোকে একটা রিমাইন্ডার দিতে চাই আমি। রিমাইন্ডারটা কি? ক্যাথোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে বল? ক্যাথোডের দিকে যায় কে? ভালো করে এই জায়গাগুলো আমার টেকনিক গুলোকে খেয়াল রাখবি। ক্যাথোডের দিকে যায় কে বল? ক্যাথোডের দিকে যায় দাদা ক্যাটায়ন। আচ্ছা, এই যে ক্যাটায়ন যাচ্ছে, ক্যাটায়ন মানে পজিটিভ, পজিটিভ মানে তার কাছে ইলেকট্রন কম আছে। ধর আমি তোকে Na+ এরই কথা বলছি, আমি একবার রিপিট করছি বিষয়টাকে যেন তোর ভালো মনে থাকে। এই Na+ যাবে, Na+ মানে তার কাছে ইলেকট্রন কম আছে, তার মানে ও গিয়ে ইলেকট্রন নেবে, তার মানে ক্যাথোডের মধ্যে কি বিক্রিয়া ঘটবে? ইলেকট্রন নেবে, মানে বিজারণ বিক্রিয়া ঘটবে। এই কথাটা যেন মাথায় থাকে। বল অ্যানোডের মধ্যে কে যায়? অ্যানোডের মধ্যে যায় দাদা অ্যানায়ন। অ্যানায়ন মানে ওর কাছে ইলেকট্রন বেশি আছে, বেশি আছে মানে ও গিয়ে কি করবে? ছাড়বে। ছাড়বে মানে কি বিক্রিয়া ঘটবে? জারণ। এইটা যদি তোর মনে থাকে তুই কাঁপিয়ে দিবি, দেখ কি করে। এই যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ রয়েছে, এখানে জানিস তো কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করতে হয়।
যেমনি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করার সময় এক্সক্লুসিভলি যদি কেউ সোডিয়াম পেতে চায় তাহলে তখন কিন্তু গলিত দ্রবণ ইউজ করতে হয়, কারণ তোরা জানিস যদি আমরা গলিত দ্রবণ ইউজ না করি তাহলে কিন্তু কোনোদিনই আমরা সোডিয়ামকে পাবো না, আমরা সবসময় হাইড্রোজেনকে পাবো। যখনই আমরা গলিত দ্রবণ ইউজ করব আমার কাছে আর কোনো অপশন নেই সোডিয়াম প্লাস ছাড়া, তাহলে স্বাভাবিকভাবে সোডিয়াম তৈরি হবে। কিন্তু কপারের ক্ষেত্রে কেসটা একটু বিচিত্র। দেখ কপার কিন্তু আবার হাইড্রোজেনের তলায় অবস্থান করছে, মানে হাইড্রোজেনের থেকেও কম তড়িৎ ধনাত্মক কপার। তার ফলে দেখ চিন্তা করে দেখ, হাইড্রোজেন আর কপার যদি এরকম ভাবে থাকে, বল হাইড্রোজেন থেকে তৈরি হচ্ছে H+, কপার থেকে তৈরি হচ্ছে Cu2+, মাথার উপরের পজিটিভ চার্জ দেখে কোনো লাভ নেই। বল উপর দিকে গেলে ইলেকট্রো পজিটিভিটি বাড়ে, টাকা বাড়ে, ইগো বাড়ে। তাহলে এখানে এবার কার টাকা বেশি? সময়ের চাকা ঘুরে গেছে, হাইড্রোজেনের টাকা এখন বেশি কার তুলনায়? কপারের তুলনায়। হাইড্রোজেনের ইগো এখন বেশি, তাহলে হাইড্রোজেন কি যেতে চাইবে ক্যাথোডের দিকে? চাইবে না। কাকে পাঠাবে? Cu2+ কে পাঠাবে। সেই জন্য তুমি যদি কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েও টেস্টটা করো, কপার সালফেটের জলীয় দ্রবণেরও যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো, তাহলেও তুমি দেখতে পাবে Cu2+ কেই যেতে হবে ক্যাথোডের দিকে, কারণ এখানে যতই H+ থাকুক না কেন H+ এর তড়িৎ ধনাত্মকতা Cu2+ এর থেকেও বেশি, ওই জন্য H+ উইল নট গো টু ক্যাথোড। ঠিক আছে, এই জন্যই জলীয় দ্রবণ নিয়ে টেস্টটা করা হয়ে থাকে। ক্লিয়ার? এইবার একটুখানি মন দিয়ে শোন, কি কি সরঞ্জাম জোগাড় করতে হয়। প্রথমেই হচ্ছে ভোল্টামিটার, এরকম ভাবে জোগাড় করতে হবে। এই যে তোর ক্যাথোড অ্যানোড গুলো তোর বসানো হচ্ছে সবকটাই কিন্তু কপারের পাত বসানো হয় ভাই, মানে কপার তড়িৎদ্বার ইউজ করা হয়। এইবার এখানে যে দ্রবণটা ইউজ করা হয় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রূপে, সেটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ। যেমনটা বললাম, এই কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে Cu2+ আয়ন থাকে, SO4 2- আয়নও থাকে। এবার খেয়াল করে দেখ ভাই, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া লেখার সময় চলে এসছে। বল কি কি আয়ন দেখতে পাচ্ছিস? Cu2+, SO4 2-। এর মধ্যে ক্যাটায়ন কে আছে? ক্যাটায়ন আছে হচ্ছে দাদা Cu2+। তাহলে ক্যাটায়নটা কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডের বিক্রিয়া কি হতে চলেছে না দ্রবণ থেকে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থেকে, কারণ দ্রবণ থেকেই তো যায়, দ্রবণ থেকে ক্যাটায়নটা ক্যাথোডের দিকে চলে গেল। তাহলে ক্যাথোডে গেল কি? Cu2+। দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার রূপে ক্যাথোডের মধ্যে জমতে থাকলো। তার মানে ক্যাথোডটার মধ্যে কপার গিয়ে 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 জমছে, ক্যাথোডটা পুরু হচ্ছে। এবার তোর এক্সপেকটেশনটা আমি বুঝতে পেরে গেছি। তুই বলবি দাদা অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাওয়ার জন্য দুজন আছে, একটা হচ্ছে জলীয় দ্রবণ বলে OH- রয়েছে, আর Cu2+, SO4 2- তো রয়েছে। এই SO4 2- আর OH- এর মধ্যে কে যাবে জানিস তো? দুজনের মধ্যে দুজনকেই অ্যানায়ন বলে অ্যানোড নিচের দিকে টানছিল, কিন্তু একটু বিপত্তি ঘটে গেছে, হঠাৎ করে ট্রেন মিস হয়ে গেছে। OH- আর SO4 2- এরা দুজনে ওই ট্রেনটা ধরতে পারেনি, অ্যানোডে যাওয়ার ট্রেন। সেই কারণে অ্যানোডের মধ্যে ওরা ঠিক সময় পৌঁছাতেই পারেনি। আর পৌঁছাতে পারেনি তো বিক্রিয়া কি থেমে যাবে? তা তো থামবে না। তখন কি হয়েছে না, এই যে অ্যানোড রূপে যে কপারটা ব্যবহৃত হয়েছে, সে বলছে ভাই ওরা আসেনি, আমাকে তো আমার রিয়াকশন চালিয়ে যেতে হবে। ও কি করলো জানিস? ও একটা কথা সবাইকে বললো যে তোমরা বলো তো অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে? সবাই হাঁকে হেঁকে বললো অ্যানোডের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে। বললো ওরা এসে কি করতো? ওরা যদি ঠিক সময় আসতো ওরা করতোটা কি? সবাই বললো ওরা জারণ করতো। ওরা কিভাবে জারণ করতো? ওরা নেগেটিভ চার্জ তো নিয়ে আসতো, এসে এখানে নেগেটিভ চার্জ বা ইলেকট্রনটা ছাড়তো, ছেড়ে জারণ করতো। এটাই তো করতো ওরা। আমি নিজে করে দিচ্ছি। এই যে তড়িৎদ্বারের মধ্যে অবস্থানকারী কপার, এ বলল আমি নিজে ইলেকট্রন ছাড়বো, আমি নিজে জারিত হব, এবং অ্যানোডে যে জারণ বিক্রিয়া ঘটে সেটা আমি করে দেখাবো। এ কি করলো জানিস? এ নিজে থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ কনভার্ট হয়ে গেল। হিয়ার ইজ দ্য টুইস্ট। এখানে তড়িৎদ্বারে অবস্থানকারী কপার নিজে জারিত হয়, তার মানে বিক্রিয়াতে কিন্তু কোনো অল্টারেশন হলো না। অ্যানোডের মধ্যে জারণ ঘটে, ও জারণই ঘটালো, কিন্তু বাইরে থেকে কোনো অ্যানায়নের নয়, ওর নিজের। এই জন্য অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, আর ক্যাথোডের মধ্যে গিয়ে গিয়ে যে কপারটা জমতে থাকে তার ফলে ক্যাথোড ক্রমশ পুরু হতে থাকে। এই কনসেপ্টটাকে ইউজ করা হয় কপার বিশোধনের ক্ষেত্রে। খেয়াল কর এবার একটা জিনিস, ছোট্ট প্রশ্ন এখান থেকে আরো দেয়, কনসেপ্টটা শেখ। দ্রবণ থেকে Cu2+, কপার রূপে ক্যাথোডের মধ্যে জমেছিল,
আবার অ্যানোড থেকে কপার, কপার 2+ রূপে দ্রবণের মধ্যে চলে গেল। মানে দ্রবণ থেকে যতটা কপার 2+ ক্যাথোডের দিকে গেছিল, ঠিক ততটাই কপার 2+ আবার দ্রবণের মধ্যে অ্যানোড থেকে ফেরত চলে গেল। এই জন্য দ্রবণটার মধ্যে ওভারঅল কপার 2+ আর ওভারঅল SO4 এর আয়ন গাঢ়ত্বগুলো সেম থাকলো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, খুব সাবধান। চলো, হয়ে গেছে আমাদের এই পর্যন্ত প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি একেবারে ডান। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি প্রায় 25 মিনিটের ভিডিও আমাদের রেকর্ড হয়ে গেছে। আমরা কথা দিই 30 মিনিটের ভেতরে কমপ্লিট করে দেওয়ার, এটা হয়তো একটু লেন্দি চলে যেতে পারে। আমি কনসেপ্টস গুলোকে হালকা হালকা করে শিখিয়ে বেরোচ্ছি। তড়িৎ লেপনের বিষয়টা বুঝ ভালো করে। আমি ছোট্ট কয়েকটা কথা বলতে চাই ভাই। তড়িৎ লেপনটা আর কিছুই না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার একটা প্রয়োগ। এখানে তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে কিছু কিছু এমন ধাতু আছে, যেমন ধর আমি তোকে বলছি আয়রনের কথা। আয়রন অত্যন্ত মানে একটুখানি ভেগাবন টাইপের, মানে চারিদিকে আমি শুধু এর সাথে বিক্রিয়া করব, ওর সাথে বিক্রিয়া করব, এই করব সেই করব, এইসব। মানে আয়রন যেটা রয়েছে সেটা অত্যন্ত সক্রিয় ধাতু, ভীষণ পরিমাণে সক্রিয়। তুই কিছুদিন বাইরে রেখে দে, দেখবি জং পড়ে গেছে। এই সমস্ত তীব্র সক্রিয় বা অত্যন্ত সক্রিয় ধাতুগুলোকে তাদের ক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য এর ওপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হয়। এই যে কম সক্রিয় ধাতুর যখনই আমি প্রলেপ দিয়ে দিলাম, কম সক্রিয় মানে যারা রিয়াকশন খুব একটা করেই না বলতে গেলে, বা খুবই স্লো করে, যেমন ধরো এর উপরে আমি সাপোজ গোল্ডের প্রলেপ দিয়ে দিতে চাইলাম, তাহলে বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে তড়িৎ লেপন বলে। আর যে পদ্ধতির সাহায্যে এটা করা হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তুই বলবি দাদা তড়িৎ বিশ্লেষণ মানে এখানে নিশ্চয়ই অ্যানোড থাকবে, এখানে নিশ্চয়ই ক্যাথোড থাকবে। তুমি আমাকে একটা কথা বলবে, এই ক্যাথোড আর এই অ্যানোড রূপে আমরা কাদেরকে ইউজ করব? আমি বলছি ভাই তুই সব রাট্টাফিকেশন ছাড়, আমি বোর্ডের সামনে এসে রাট্টা বলি না ভাই, রাট্টা 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 করি না। সেই কারণে খুব মন দিয়ে আমার কনসেপ্টটাকে তুই বুঝে নে। তুই ধরে নে আমি লোহার ওপরে নিকেলের প্রলেপ দিতে চাইছি, তাহলে আমাকে কাউকে তো একজনকে ক্যাথোডে আর কাউকে একজনকে তো অ্যানোডে ইউজ করতে হবে। তুই একটা কেস ধরে নে, তুই অ্যানোড রূপে ইউজ করছিস সাপোজ লোহাকে, আর ক্যাথোড রূপে ইউজ করছিস তুই নিকেলকে। তুই ধরে নে, এবার তুই আমাকে বল এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে? তুই বলবি দাদা অ্যানোড মানে আমরা পড়েছিলাম সেখানে অ্যানায়ন যায়, অ্যানায়ন গিয়ে ইলেকট্রন ছাড়লো মানে জারণ করে। আরে ভাই এখানে তুই অ্যানায়ন ক্যাটায়ন তো পাবি না, এখানে যে রয়েছে তাকে নিজেকেই কাজ করতে হবে। তুই বল তাহলে আলটিমেটলি তুই লাস্টের কথাটা কি বললি, অ্যানোডের মধ্যে কি প্রসেস ঘটে? না দাদা জারণ প্রসেস ঘটে। এটাই তো বললাম, জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ। মানে যে অ্যানোডের মধ্যে থাকবে সে ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলো মানে কিসে পরিণত হলো? ক্যাটায়নে পরিণত হলো। অ্যানোডে তুমি বসলে তার মানে অ্যানোডের মধ্যে তোমাকে জারণ করতেই হবে। অ্যানোডে বসলো কে? আয়রন। তার মানে আয়রনটা দুটো ইলেকট্রন ছেড়ে জারিত হবে। জারিত হওয়া মানে সে Fe2+ এ কনভার্ট হয়ে গেল। এবার যে Fe2+ এ কনভার্ট হয়ে গেল তখনই তো সে ক্যাটায়ন হয়ে গেল। এই ক্যাটায়নটা কোথায় চলে যাবে বল? ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে ক্যাথোডের মধ্যে রয়েছে কে? নিকেল। তাহলে নিকেলের উপরে গিয়ে 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 জমতে থাকবে। বল এটা কি তুই চেয়েছিলি? তুই কি এটা চেয়েছিলি? তুই তো এটা চাসনি। তুই তো চেয়েছিলি আয়রনের উপরে নিকেলের প্রলেপ দিতে। এখানে তো তোর অ্যানোডের মধ্যে আয়রন রাখার ফলে অ্যানোডের জারণ হলো, জারণ হয়ে আয়রন 2+ তৈরি হলো, আয়রন 2+টা গিয়ে ক্যাথোডের উপরে জমতে থাকলো। এটা তো উল্টো হয়ে গেল কেসটা। তাহলে দাদা আমাকে এবার কি করতে হবে? আমি কি পাল্টে দিলে তফাৎটা চোখে পড়বে। এই যে ক্যাথোড আছে, এবার তুই ক্যাথোড রূপে ইউজ কর আয়রনকে, আর অ্যানোড রূপে ইউজ কর নিকেলকে। এবার দেখ তো তফাৎটা চোখে পড়ে কিনা। দাদা অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে? আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি জারণ বিক্রিয়া ঘটে। জারণটা হবে কি করে? নিকেল দুটো ইলেকট্রন ছাড়লেই হয়ে যাবে, নিয়ে নিকেল 2+ এ কনভার্ট হয়ে গেল। নিকেল 2+ একটা ক্যাটায়ন, ক্যাটায়ন গিয়ে কোথায় বসবে বল? ক্যাথোডের মধ্যে বসবে। ক্যাথোডের মধ্যে কে রয়েছে? আয়রন। তো আয়রনের উপরে গিয়ে 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 চেপে যাবে। তার মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হলো। কি বুঝতে হলো? যে আমরা যার প্রলেপ দিতে চাই, আমরা এখানে নিকেলের প্রলেপ দিতে চেয়েছিলাম,
তাহলে যার প্রলেপটা আমরা দিতে চাই তাকে আমাদেরকে অ্যানোড রূপে ইউজ করতে হবে, যাতে সে জারিত হয়ে ক্যাটায়ন তৈরি করতে পারে, আর সেই ক্যাটায়নটা যাতে কি ক্যাথোডের মধ্যে জমতে পারে। তাহলে কাকে ক্যাথোড রূপে ইউজ করব? যার উপরে প্রলেপটা দিতে হবে, যাতে তার উপরে এসে ক্যাপ ফর ক্যাটায়ন, ক্যাপ ফর ক্যাথোড, তার মানে সেই ক্যাটায়নটা যাতে এসে তার উপরে আস্তে 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 জমে একটা লেয়ার তৈরি করতে পারে। আমি আশা করব এক্সপ্লানেশনস গুলো তোদের পছন্দ হচ্ছে। যদি পছন্দ হয় একবার একটা লাইক দিয়ে তার বন্ধুদেরকে একটু শেয়ার করে দে ভাই। এই কুইক রিক্যাপ ভিডিওগুলো কিন্তু আমার খুব কাছের। এই সেগমেন্টটা আমি খুব ভাবনা চিন্তা করে তৈরি করিনি। রাস্তা দিয়ে একদিন হাঁটছিলাম, হঠাৎ করে মনে পড়েছে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে ছেলে মেয়েদের, আমি মেসেজ করে দিয়েছি এমনি একটা করলে কি হয়, সবাই বলেছে হ্যাঁ করো, আমি শুরু করে দিয়েছি। কিন্তু দেখলাম বেশ ভালো জিনিস। আমাকে যদি কেউ এমনি করে শিখিয়ে দিত, যদি কোনো একটা জিনিস ভুলে যেতাম একটু মনে করিয়ে দিত, আমি তো ভাই খুব খুশি হতাম। আমার 15 মিনিট রিভিশনের একটা সেগমেন্ট রয়েছে, আমি এরকম শুরু করব। 30 মিনিট করেছি, 20 মিনিট করব, 15 মিনিট করব, 5 মিনিট করব, 10 মিনিটও করব। আমার চ্যানেলে সব হবে। তোরা 11 কেমিস্ট্রি যখন পড়বি তখন তো ভয়ঙ্কর লেভেলে হবে। দেখতে থাক না কি করি। এইবার আর কি কি রয়েছে ভাই, বাকি তো তুই জানিস। তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ইউজ করতে হয় সব আমি আর বললাম না, এগুলো প্রচুর তোরা পড়ে ফেলেছিস। একটু নিচে কমেন্ট করতে দেখি। ধর লোহার উপরে আমি সোনার প্রলেপ দেবো, তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ইউজ করবো? দেখ একটু অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কেসটা একটু বলে দি ভাই। এখানেও আমি জানি তোরা প্রত্যেকেই জানিস কি হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় আমাদেরকে অ্যালুমিনা নিতে হয়, কিন্তু এই বিশুদ্ধ অ্যালুমিনা যেটা রয়েছে তার গলনাঙ্ক হয় প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। এই 2050 ডিগ্রি এত বেশি তাপমাত্রা আমার ভাই পকেট ছিঁড়ে পড়ে যাবে। এত তাপমাত্রা আমি মেনটেন করতে পারবো না, আমার এত টাকা নেই, আর এত টাকা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো খরচা করতে চায় না। তার ফলে কি হবে তুই চিন্তা করে দেখ, এই টেম্পারেচারটাকে যা হোক করে কমাতে হবে। তো কমাবো কি করে? কমানোর জন্য এর মধ্যে বাইরে থেকে দুটো পদার্থ যোগ করতে হয়। একটা পদার্থের নাম হচ্ছে ক্রায়োলাইট, আর একটা পদার্থের নাম হচ্ছে ফ্লুসপার। এই যে ক্রায়োলাইট আছে সেটা হচ্ছে AlF3 3NF, এই যে ফ্লুসপার আছে সেটা হচ্ছে CaF2। যখনই আই থিঙ্ক 60% ক্রায়োলাইটের সঙ্গে 20% অ্যালুমিনা আর 20% ফ্লুসপারের মিক্সচার একটা করা হয়, সেই সময় পুরো মিক্সচারটা যে গলনাঙ্কটা সেটা 2050 থেকে কমে হয়ে যায় 900 ডিগ্রি সেলসিয়াস। এবার 900 আমার পক্ষে মেনটেন করাটা ভাই সম্ভব। এটা অ্যালুমিনিয়ামের উৎপন্ন অ্যালুমিনিয়ামেরও কোনো ক্ষতি হয় না, এবং পুরো রিয়াকশনটা সহজে হয়ে যায়। ঠিক আছে, এই একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে এই যে ফ্লুসপারটা তুই অ্যাড করলি, এই ফ্লুসপারটা পুরো মিডিয়ামটা সান্দ্রতাটাকে কমিয়ে দেয়। সান্দ্রতা মানে অভ্যন্তরীণ ঘর্ষণ, দ্রবণের মধ্যেকার ঘর্ষণ। মানে যদি সান্দ্রতা বেশি থাকে আয়ন সহজে চলাচল করতে পারে না, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। এই ফ্লুসপার মেশানোর ফলে সান্দ্রতাটা অনেকটা কমে যায়, ঘর্ষণটা অনেকটা কমে যায়, তার ফলে মোবিলিটিটা বেড়ে যায়, আয়নের সচলতাটা বেড়ে যায়, তার ফলে সহজে তড়িৎ বিশ্লেষণ হতে পারে। ঠিক আছে, বাকি এর প্রসেস কি থাকে? এই যে Al2O3 রয়েছে সেটা এরকম ভাবে বিয়োজিত হয়, 2Al3+ তৈরি করে এবং 3O2- তৈরি করে। এইটা ক্যাটায়ন আছে, তার মানে ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের মধ্যে কি যাবে বল? 2Al3+ যাবে। তুই বল একটা যদি Al3+ থাকতো তাহলে 3টে ইলেকট্রন গ্রহণ করতো, কারণ 3টের ঘাটতি, তো দুটো আছে বলে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 6টার ঘাটতি। তাহলে করলে কি হয়ে গেল? দুটো অ্যালুমিনিয়াম তৈরি হলো। বল অ্যানোরাইট, তো গল্প শেষ হয়ে গেছে, আবার কি চাষবে? অ্যালুমিনিয়াম তো তৈরি হয়ে গেছে, বাকিটা তো তুই নিজে করতে পারবি, এতক্ষণ ধরে শিখিয়ে দিচ্ছি। চল নেক্সট, এই যে তামার বিশুদ্ধিকরণ রয়েছে, তামার বিশুদ্ধিকরণের প্রসেসটা কি তোকে অলরেডি শিখিয়ে রেখে দিয়েছি। তামার বিশুদ্ধিকরণে 20টার কপার ইউজ করা হয়। এই যে 20টার কপার আছে এইটার মধ্যে প্রায় 97 থেকে 98% পিওর কপার থাকে, এবং এই পিওর কপারটাকে আমাকে বার করতে হয়। যে কপারটার বিশুদ্ধতা প্রায় 99.99%, সেটা বিশুদ্ধ হয়। তোদের মন অত বিশুদ্ধ নয়। 10 লেভেলের ছেলেমেয়েগুলো আজকাল যা হয়েছে না রে, চিন্তা করতে পারবি না। এই যে তাহলে বিষয়টা হলো, এবার তুই চিন্তা করে দেখ। বাই দ্য ওয়ে একটা কমেন্ট করতো, এই অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড আর অ্যানোড রূপে কি কি ইউজ করতে হয়, এরকম পরীক্ষাতে আসবে বছর তোদের। এবার দেখ, এই যে তামার বিশুদ্ধিকরণে তাহলে তোরা প্রত্যেকেই জানিস যে কাকে আমাকে ক্যাথোডে নিতে হবে আর কাকে আমাকে অ্যানোডে নিতে হবে। তুই একটা কথা চিন্তা করে দেখ, আমার কাছে দুই ধরনের পাত আছে, একটা হচ্ছে অবিশুদ্ধ কপার, আর একটা হচ্ছে বিশুদ্ধ কপার। আমি কি চাইছি? আমি চাইছি অবিশুদ্ধ কপার থেকে শুধুমাত্র কপারটা বেরিয়ে যাতে বিশুদ্ধ কপারের মধ্যে গিয়ে জমতে পারে। তাহলে আমাকে একটা জিনিস বুঝে নিতে হবে,
আমি অশুদ্ধিগুলো চাইছি না। অবিশুদ্ধ মানে কি? এখানে কপারের সঙ্গে সঙ্গে অশুদ্ধি রয়েছে। আমি শুধুমাত্র চাইছি কাকে? কপারটাকে। তার মানে আমি চাইছি কপার এখান থেকে বেরিয়ে 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 যেন এর মধ্যে কি জমতে পারে। তাহলে অবশ্যই আমি এটাকে অ্যানোড রূপে ইউজ করব। কেন অ্যানোড রূপে ইউজ করব? তার কারণ আমি এখান থেকে যে কপারটা পাবো সেই কপারটা অ্যানোডের মধ্যে থাকলে সে জারিত হবে, মানে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হবে। যখনই কপার 2+ হলো তখনই সে ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। ক্যাটায়ন গিয়ে কার ওপর জমবে বল? ক্যাথোডের ওপর জমবে। তাহলে আমাকে এই পুরো প্রসেসটার মধ্যে অ্যানোড রূপে ইউজ করতে হবে অবিশুদ্ধ কপারকে, আর ক্যাথোড রূপে ইউজ করতে হবে বিশুদ্ধ কপারকে, যাতে অবিশুদ্ধ কপারের মধ্যে অবস্থানকারী কপার অ্যানোডে থাকার কারণে জারিত হয়, জারিত হয়ে যাতে কপার 2+এ কনভার্ট হতে পারে, যে কপার 2+টা ক্যাথোডের উপরে গিয়ে জমতে পারে। তার ফলে অবিশুদ্ধ কপার থেকে কপার 2+ বিশুদ্ধ কপারের উপরে গিয়ে 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 জমলো এবং বিশুদ্ধ কপারটা আরো মোটা হতে থাকলো। ফাইনালি কি হলো? এখান থেকে সব কপার বেরিয়ে 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 চলে গেল এবং অ্যানোডের তলায় শুধুমাত্র নোংরাগুলো বা অশুদ্ধিগুলো পড়ে থাকলো। এই অশুদ্ধিগুলোকেই বলা হয় অ্যানোড মাড। কপার নিষ্কাশনের সাথে কিন্তু, কপার বিশুদ্ধিকরণের সাথে কিন্তু এটা যুক্ত। এই অ্যানোড মাডের মধ্যে সোনা, রূপো, প্ল্যাটিনাম পাওয়া যায়। খতম খতম, চ্যাপ্টার খতম। यही तो पढ़ना था। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধরনের প্রবাহ ইউজ করা হয় নিচে বলবি। গাঢ় সালফিউরিক অ্যাসিড না লঘু সালফিউরিক অ্যাসিড, কোনটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচে বলবি। একটা কথা শুধুমাত্র আরেকটা প্রশ্ন করবো, এমসিকিউ বিএসিকিউ তে বলে দিয়েছিলাম। একটা কমন কনসেপ্ট আছে যে লবণ মাত্রই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তোরা এমন দুটো লবণের নাম বল যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এমসিকিউ ভিএসকিউ তে কিন্তু এটা করিয়ে দিয়েছিলাম। ব্যাস এগুলোই ছিল আজকের মতো। প্রত্যেকটা কনসেপ্ট তোদেরকে আমি শিখিয়ে দিলাম, প্রত্যেকটা জায়গা তোদেরকে আমি ডিসকাস করে দিলাম। এইটুকু বলতে পারি, আমি আছি, আমি থাকবো, মাধ্যমিক কাঁপিয়ে দেবো একসাথে। তারপরে তো 11-12 কেমিস্ট্রি রয়েছে, এখনো বহু পথ বাকি ভাই, বহু পথ বাকি। এরকম কুইক রিক্যাপ আসতে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের। টেস্টের পরে প্ল্যানিং আছে 2017 থেকে 25 প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যা যা প্রশ্ন মাধ্যমিকে এসেছে তার উপর একটা পুরো বিরাট সেশন করার। অলরেডি 2টো চ্যাপ্টার করেছিলাম আমি আগে। আর একটা কথা বলি, খুব তাড়াতাড়ি 90 মার্কসের পেপার সলভ করব, যদি তোরা চাস। ভরিয়ে দে কমেন্ট, চাস কি চাস না, দেখা যাক কি বলে জনতা। ঠিক আছে, হয়েছে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, ভিডিওটাকে লাইক করে দিই অবশ্যই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিস। ভালো করে পড়তে থাক, ভালো করে পড়তে থাক। অ্যাডভেঞ্চার একাডেমি রেগুলারলি ফলো কর, পারলে ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যা। ফিস 999 এক টাইমই দিতে হয়। যদি ভর্তি হতে চাস ধামাকা ব্যাচে, পুরো সমস্ত অঙ্ক গোড়া থেকে একদম টপ লেভেল পর্যন্ত করানো হচ্ছে, এলএকিউ করানো হচ্ছে, ইউটিউবের মধ্যে এমসিকিউ ভিএসকিউ এসএকিউ দেওয়া হচ্ছে, পুরো কমপ্লিট প্যাকেজ তোকে দিয়ে দিচ্ছি। অ্যাডভেঞ্চার একাডেমি এবং ধামাকা ব্যাচ, দো ভাই দোনোটা ভাই। যদি ভর্তি হতে চাস এই নাম্বারের মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপ করিস, বাকি প্রসেস তোকে আমি বলে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।